আচ্ছা আচ্ছা। তো আমরা মনে হয় আজকে ক্লাসটা আমরা শুরু করতে পারি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 7, ডিমান্ড ফোরকাস্টিং ইন এ সাপ্লাই চেন। তো আমরা যদি শুরুতেই যদি আমরা দেখি যে আসলে এই যে আমরা যে কথাটা বললাম, আসলে ডিমান্ড ফোরকাস্টিং ইন এ সাপ্লাই চেন, আসলে রোল অফ ফোরকাস্টিং ইন এ সাপ্লাই চেন, আসলে ফোরকাস্টিং এর ভূমিকা কতটুকু একটা সাপ্লাই চেনের ক্ষেত্রে। তো এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, আপনাদের শুরুতে প্রথম লাইনে বলা হচ্ছে দ্য বেসিস ফর অল স্ট্র্যাটেজিক অ্যান্ড প্ল্যানিং ডিসিশনস ইন এ সাপ্লাই চেন। দ্যাট মিনস আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি করতে হয়, প্ল্যানিং বা পরিকল্পনা করতে হয়, বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা কৌশলগত পরিকল্পনা করতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই পরিকল্পনা করতে গিয়ে আপনাকে কি করতে হয়, কিছু পূর্বানুমান বা ফোরকাস্টিং করতে হয়। তো এখন এই যে ফোরকাস্টিং গুলো করতে হয়, কি ধরনের ফোরকাস্টিং করতে হয়? ফর এক্সাম্পল এখানে বলা হচ্ছে প্রোডাকশন রিলেটেড। যে প্রোডাকশন রিলেটেড কি, শিডিউলিং, আপনি কখন কোন প্রোডাক্ট কতটুকু তৈরি করবেন। ইনভেন্টরি, আপনি ইনভেন্টরি কোথায় রাখবেন। মার্কেটিং, আপনার সেলস ফোর্স কোথায়, কি পরিমাণ সেলস ফোর্স আপনি অ্যালোকেট করবেন। আপনি প্রমোশন কখন করবেন, নতুন প্রোডাক্ট কখন ইন্ট্রোডিউস করবেন। ফাইন্যান্স, আপনি কোথায় কোন ইকুইপমেন্টে কত টাকা ইনভেস্ট করবেন। আপনার বাজেটারি প্ল্যানিংটা কি হবে, আপনি ইয়ারলি আপনার বাজেটটা কি হবে। আপনার পার্সোনাল বা লোকবল নিয়ে আপনার ফোরকাস্টিংটা কি হবে, আপনি আগামী বছর কি পরিমাণ লোক আপনি হায়ার করবেন, আপনি কি পরিমাণ লোক আপনি লে অফ বা আপনি ছাঁটাই করবেন। তো এখন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কি প্রয়োজন, আপনার ফোরকাস্টিং প্রয়োজন। তা আমরা যদি এরপরে যদি আমরা খেয়াল করে দেখি, এই যে ফোরকাস্টিং এর ক্ষেত্রে আপনার খেয়াল করে দেখি একটা কথা, ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে ফোরকাস্ট আর অলওয়েজ রং, শুড ইনক্লুড এক্সপেক্টেড ভ্যালু অ্যান্ড মেজার্স অফ এরর। আপনারা সবসময় মাথায় রাখবেন, স্ট্যাটিস্টিক্স যারা আপনারা পড়েছেন দেখবেন, স্ট্যাটিস্টিক্স এর বইতে আপনি দেখবেন প্রথম চ্যাপ্টারে আপনার একটা কথা লেখা আছে, স্ট্যাটিস্টিক্স আর ড্যাম লাইস। একইভাবে বলা হচ্ছে ফোরকাস্টিং চ্যাপ্টারে, ফোরকাস্ট আর অলওয়েজ রং। আপনি পূর্বানুমান করছেন, এই যে পূর্বানুমানটা করছেন এটা বেশিরভাগ সময় কিন্তু আপনার রং হয়। কিন্তু শুড ইনক্লুড এক্সপেক্টেড ভ্যালু অ্যান্ড মেজার্স অফ এরর, কিন্তু এই পূর্বানুমানটু আপনার কতটুকু এক্সপেক্টেড। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরেন আমাকে আপনাদের কেউ একজন দাওয়াত দিয়েছেন, কিসের জন্য, আপনার রাত 8টা বাজে ডিনার করার জন্য আপনার বাসায়। তো এখন এই যে এক্স্যাক্টলি রাত 8টা, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কেউ পারবে না। হয়তোবা 10 মিনিট আগে হতে পারে, পরে হতে পারে, বা হাফ এন আওয়ার আগে হতে পারে, পরে হতে পারে। তো এখন আপনি 8টার সময় আমাকে আপনার বাসায় দাওয়াত দিয়েছেন, আমি যদি 1 ঘন্টা আগে পরে যাই, এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু আমি যদি দাওয়াত দিয়েছেন রাত 8টায় আর আমি চলে গেলাম দুপুর বেলায়, এটা কি অ্যাকসেপ্টেবল হবে ভাই? ইজ ইট অ্যাকসেপ্টেবল? No, আবার আপনি আমাকে দাওয়াত দিয়েছেন রাত 8টায়, আমি গেলাম হচ্ছে রাত 2টায়, ইজ ইট অ্যাকসেপ্টেবল? no. আচ্ছা। তাহলে এখন এই যে ফোরকাস্টিংটা সবসময় রং হয়, কিন্তু কতটুকু আপনার রং হইলে বা এরর হইলে আমরা এটাকে এক্সপেক্ট করব বা আমরা এটাকে গ্রহণ করব, এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। এখানে দুটো কথা আছে, এটা দেখবেন, লং টার্ম ফোরকাস্ট আর লেস একুরেট দেন শর্ট টার্ম ফোরকাস্ট। যেমন ফর এক্সাম্পল যদি একটু খেয়াল করে দেখেন, ওয়েদার ফোরকাস্ট, টুমোরো, নেক্সট ইয়ার, আফটার 20 ইয়ার্স, আপনাকে বলা হলো যে আপনি আবহাওয়া নিয়ে পূর্বানুমান করেন, এখন থেকে 20 বছর পরে আবহাওয়াটা কেমন হবে, আগামী বছর আবহাওয়াটা কেমন হবে। আবার বলা হলো আগামীকালের আবহাওয়া কেমন হতে পারে। তাহলে কোনটা বেশি অ্যাকুরেট হবে ভাই, ফোরকাস্টিংটা? 20 বছর পরেরটা টুমার। বেশি অ্যাকুরেট হবে, Tomorrow, নাকি টুমার। আগামীকালেরটা, নাকি নেক্সট ইয়ারেরটা, কোনটা ভাই? টুমোরো। tomorrow. তার মানে শর্ট টার্ম ফোরকাস্ট কি লং টার্ম ফোরকাস্টের চেয়ে বেশি অ্যাকুরেট না ভাই? জি স্যার। তাহলে এখন এই প্রথম লাইনটা আমরা কি বুঝতে পারছি যে লং টার্ম ফোরকাস্ট আর লেস একুরেট দেন শর্ট টার্ম ফোরকাস্ট। লং টার্ম ফোরকাস্ট যেমন 20 বছর পর কি হবে, এটা কিন্তু লেস একুরেট, আমরা এত শিওর হয়ে বলতে পারবো না। কিন্তু আগামীকাল কি হতে পারে, এটা আমরা মোটামুটি কিছুটা হলো আজকের আবহাওয়া দেখে আমরা পূর্বানুমান করতে পারবো। এরপর দেখেন, অ্যাগ্রিগেট ফোরকাস্ট আর মোর অ্যাকুরেট দেন ডিস অ্যাগ্রিগেট ফোরকাস্ট। অ্যাগ্রিগেট শব্দের অর্থ কি, একত্রে, আর ডিস অ্যাগ্রিগেট মানে কি আলাদা আলাদা হবে। যেমন দেখেন এখানে বলা হচ্ছে স্পেসিফিক আইটেমস, লাইক এখন আপনাকে বলা হলো ভাই আপনার প্রতিষ্ঠানে আপনি কি করেন, আপনি শার্ট উৎপাদন করেন, কি ধরনের শার্ট, ব্লু শার্ট, রেড শার্ট, হোয়াইট শার্ট। তাহলে কটা বললাম, রেড, ব্লু, হোয়াইট। এবং এটা সাইজ কি, আপনার মিডিয়াম সাইজ, আপনার শর্ট সাইজ, লার্জ সাইজ, এক্সট্রা লার্জ, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4 এক্সেল, 3 এক্সেল।
তা আপনার তিনটা কালার এবং প্রত্যেকটা কালার ভিতরে আপনার ভেরিয়েশন হচ্ছে 7টা। তাহলে কয়টা ভ্যারাইটি হলো ভাই? প্রত্যেকটা কালারে যদি 7টা ভ্যারাইটি থাকে তাহলে তিনটা কালারে টোটাল কয়টা হলো ভাই? 21টা না? 21টা। এখন আপনাকে যদি বলা হয় 21টার জন্য আলাদা আলাদা ফোরকাস্টিং করেন, আবার যদি বলা হয় অ্যাগ্রিগেট মানে কি টোটাল, যেমন আপনাকে বলা হলো ভাই আপনার আগামী বছর কি পরিমাণ শার্ট বিক্রি হতে পারে, তা আপনি যদি প্রত্যেকটার জন্য 21টার জন্য 21টা ফোরকাস্টিং করেন, আর যদি আপনি 21টা বাদ দিয়ে যদি টোটাল বলেন ওভারঅল, যে আমার প্রতিষ্ঠানে আগামী বছর আপনি বলতে পারেন যে 1 লক্ষ পিস শার্ট বিক্রি হবে, তাহলে এটা কি বেশি আপনার অ্যাকুরেট হবে না? এখন আপনাকে যদি বলা হয় ভাই আপনার দোকানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আগামী বছর কি পরিমাণ প্রোডাক্ট সেল হতে পারে, আপনি যদি বলেন ভাই আগামী বছর আমি আশা করতেছি আমার দোকানে প্রায় 15 লক্ষ টাকার প্রোডাক্ট সেল হবে, তা এখন হয়তো বা আপনার এটা 13, 14 বা ধরেন 16 লাখ এরকম হতে পারে, বা 15 লাখও হতে পারে। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় ভাই আপনার দোকানে প্রোডাক্ট আছে প্রায় ধরেন 50টা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোরকাস্টিং করেন, তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে না? সবাইকে জি। আমরা বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি ভাই? এরপর যদি খেয়াল করে দেখেন আপনারা, বলা হচ্ছে এই যে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ফিউচার ডিমান্ড, আপনি কি কি ফ্যাক্টর ফিউচার ডিমান্ডকে আমার ইনফ্লুয়েন্স করে, যেমন ধরেন প্রথমে যদি খেয়াল করে দেখেন ফিউচার ডিমান্ড যেমন পাস্ট ডিমান্ড। এখন আমরা যদি বাংলাদেশের মানুষের আগের চাহিদা পর্যালোচনা করি, তাহলে প্রত্যেক বছর রোজার মাসে আমাদের কোন কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি বাড়ে ভাই? কোন কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি বাড়ে রোজার মাসে ভাই বাংলাদেশে? ভোজ্য তেল, মুড়ি, তারপর ছোলা, ছোলা, খেজুর, বুট। ফল, ডাল। তাহলে এই যে এই বিষয়গুলো, তাহলে এই যে আপনারা পূর্বানুমান করলেন কিসের উপর ডিপেন্ড করে? পাস্ট ডিমান্ড, আগের অভিজ্ঞতা আলোকে, কি ব্যাপারটা তাই না? তারপর দেখেন এখানে যদি আমরা শর্টকাট একটু বিষয় যদি আমরা দেখি, যেমন ধরেন প্ল্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট আর প্ল্যান্ড প্রাইস ডিসকাউন্ট। এখন আপনি পরিকল্পনা করলেন যে রোজা উপলক্ষে আপনার প্রোডাক্টে, বা আপনার রোজা বাদ দেন, আগামী মাসে আপনার প্রোডাক্টের জন্য একটা নতুন একটা মার্কেটিং বা বিজ্ঞাপন টেলিভিশনে চালাবেন। তাহলে আপনি যে আগামী মাসে যে বিজ্ঞাপনটা দিবেন বা আপনার প্রোডাক্ট একটা মার্কেটিং ছাড়লেন, তাহলে আপনার এই মার্কেটিং এর কারণে কিছু লোক আপনার প্রোডাক্ট বেশি বেশি কিনবে না ভাই? না, কিনবে। কি কিনবে না? কিনবে। আবার ধরেন আপনি পরিকল্পনা করলেন সামনের মাসে আপনার প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট দিবেন, তাহলে এই ডিসকাউন্টের লোভে কিছু মানুষ অতিরিক্ত প্রোডাক্ট কিনবে না? কিনবে। আবার ধরেন স্টেট অফ দ্য ইকোনমি 2027 সালে যদি অর্থনীতির অবস্থা ভালো হয়, তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং সে বেশি বেশি প্রোডাক্ট কিনবে না ভাই? কিনবে। আবার যদি দেখেন বলা হচ্ছে অ্যাকশনস দ্যাট কম্পিটিটরস হ্যাভ টেকেন, কি ধরনের অ্যাকশনস? যেমন আমি একবার আপনার 2000 সম্ভবত এটা হচ্ছে আপনার, আমি যদি ভুল না করি 18 সালে এসি কিনতে গেলাম, তা আমার মনে মনে ঠিক করে গিয়েছে আমি গ্রের এসি কিনবো। তো এসি কিনতে গিয়ে দেখি গ্রের ঠিক পাশের দোকানটা হচ্ছে ওয়ালটনের এসি বিক্রি করতেছে, তারা বলতেছে তাদের এসিতে আপনার 30% ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি, আর গ্রেড এসিতে কোনো ডিসকাউন্ট নাই এবং ওয়ারেন্টিও মাত্র 5 বছর। তাহলে আমি কিনতে গেলাম কিন্তু গ্রে, কিন্তু চিন্তা করলাম যেহেতু তাদের 30% ডিসকাউন্ট এবং 10 বছর ওয়ারেন্টি, তাহলে আমি ওয়ালটনটাই কিনি। তাহলে আপনার প্রতিযোগী যদি হঠাৎ করে এমন কিছু করে, যেমন প্রাইস ডিসকাউন্ট, মোর ওয়ারেন্টি, মোর গ্যারান্টি, মোর প্রমোশন, তাহলে আপনার কাস্টমার কি তার কাছে চলে যাবে না ভাই? যাবে। জি। সবাইকে আমরা বুঝতে পারছি কোন কোন ফ্যাক্টরগুলো ডিমান্ডকে প্রভাবিত করে? জি, বুঝতে পারছি। জি। তা এখন দেখেন এই যে ফোরকাস্ট করবেন, ফোরকাস্টিং এর কিছু মেথড আছে, যেমন একটা হচ্ছে কোয়ালিটেটিভ ফোরকাস্ট মেথড, টাইম সিরিজ অ্যানালাইসিস, ক্যাজুয়াল অ্যানালাইসিস, তারপর হচ্ছে সিমুলেশন। তো এইগুলো আমরা একটা একটা করে এখন দেখব। যেমন প্রথম একটা ফোরকাস্ট আপনার সামনে দেখেন একটা টেবিল দেওয়া আছে, আপনাকে বলা হচ্ছে 4টা বিষয়, ক্যালকুলেট দ্য ফোরকাস্ট এরর, ফোরকাস্ট এরর, তারপর কি অ্যাবসোলিউট এরর, তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ ফোরকাস্ট এরর, দেন বলা হচ্ছে পার্সেন্টেজ অফ অ্যাবসোলিউট এরর ফ্রম দ্য ফলোইং রিকোয়ারমেন্ট। কি কি আছে? পিরিয়ড, জানুয়ারি মাসে আমার অ্যাকচুয়াল ডিমান্ড 100টা, ফোরকাস্ট করছি কয়টা বিক্রি হবে? আমি অনুমান করছিলাম 110টা প্রোডাক্ট ডিমান্ড হবে, কিন্তু অ্যাকচুয়ালি ডিমান্ড কটা ছিল ভাই? 100টা। ফেব্রুয়ারি মাসে আমি অনুমান করছি 90টা, কিন্তু আমার ডিমান্ড ছিল 110টা। মার্চে অনুমান করছি 90টা, বিক্রিও হয়েছে কিন্তু 90টাই। এপ্রিলে অনুমান করছি 120টা, কিন্তু ডিমান্ড কটা ছিল? 130টা। তো এই যে মনে করেন আপনি 110টা অনুমান করছেন, হইলো 100টা,
অনুমান করছেন 90টা, হইলো 110টা। আবার মার্চে দুইটাই ঠিক আছে, আবার এখানে 120টা অনুমান করছেন, কিন্তু ডিমান্ড হলো 130টা। তাহলে এখন এই টেবিলের উপর ভিত্তি করে আপনাকে বের করতে হবে কি ফোরকাস্ট এরর, অ্যাবসোলিউট এরর, পার্সেন্টেজ অফ ফোরকাস্ট এরর, পার্সেন্টেজ অফ অ্যাবসোলিউট এরর। তো কিভাবে বের করব, সবাই একটু খেয়াল করে দেখেন। প্রথমে টেবিলটার দিকে তাকান, আমার কাছে কিন্তু এই টেবিলটা এতটুকু অংশ আমাকে দেওয়া আছে। তা এখন ফোরকাস্ট এররটা কি? যেমন দেখেন, সরি, জানুয়ারিতে আমি ফোরকাস্ট করছি 110টা, কিন্তু বিক্রি হয়েছে কটা ভাই? কিন্তু ডিমান্ড ছিল কয়টা? 100, 100টা। 100। তাহলে ফোরকাস্ট এরর কি? এই যে 100 মাইনাস 110, তাহলে কি -10 না ভাই? জি, -10। ফেব্রুয়ারিতে 110, কিন্তু ফোরকাস্ট করছিলাম 90টা, তাহলে কি হবে? 20 প্লাস 20, 20। 20টা ডিমান্ড, 20টা প্রোডাক্টের অতিরিক্ত ডিমান্ড ছিল। মার্চে 90, তার মানে কি জিরো ফোরকাস্ট এরর। এপ্রিলে 130টা অ্যাকচুয়াল ডিমান্ড, আর ফোরকাস্ট করছে 120টা, তার মানে কি 10টা অতিরিক্ত ডিমান্ড, তার মানে কি +10। আর অ্যাবসুলেট, এটা কি ফোরকাস্ট এরর। আর অ্যাবসুলেট এররটা কি? অ্যাবসুলেট শব্দটা যখন ম্যাথমেটিক্সের যদি কোনো ছাত্র থেকে থাকেন, তারা খুব ভালো মতোই জানেন, অ্যাবসোলেট শব্দটা যখন ম্যাথমেটিক্সে ব্যবহার করা হয়, তখন মাইনাস বলে কোনো ভ্যালু থাকে না, ওটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এই যে এখানে -10, এটা কি হবে ভাই? 10। 20, 20, 0, 0, ঠিক আছে, 10 কি? 10। সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে আমরা ক্লিয়ার? জি, আচ্ছা, এরপর দেখেন টোটাল, আমার অ্যাকচুয়াল ডিমান্ড যদি টোটাল ক্যালকুলেট করি 430। মিন মানে কি? আমার অ্যাভারেজ। তাহলে এখানে কয় মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো 430কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমার অ্যাভারেজ প্রত্যেকটা মাসে আমার ডিমান্ড কত ছিল? 107.50। ফোরকাস্ট ডিমান্ড টোটাল কত? 410। 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার অ্যাভারেজ ফোরকাস্ট ডিমান্ড কত? 102.50। ফোরকাস্ট এরর কত? 20। তা আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাভারেজ ফোরকাস্ট এরর কত ভাই? আমার কত? 5। তারপরে এই যে অ্যাবসোলিউট এরর কত? 40। তাহলে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমার অ্যাভারেজ বা মিন অ্যাবসোলিউট এরর কত হবে? 10। 10। তাহলে এখন আপনারা খেয়াল করে দেখেন, এই যে আমার যে ম্যাথমেটিক্সটা ছিল, এখানে আমাকে 4টা প্রশ্ন করা হয়েছে। উপরে যদি খেয়াল করে দেখেন, ক্যালকুলেট দ্য ফোরকাস্ট এরর, তাহলে ভাই ফোরকাস্ট এররটা কত? 20 না? ফোরকাস্ট এরর 20, আমরা কি পেয়েছি? প্রথম প্রশ্নের উত্তর কি জি, পেয়েছি? এরপর দেখেন 20। আমার অ্যাবসোলিউট এরর, টোটাল অ্যাবসোলিউট এরর কত? 40, আমরা কি পেয়েছি? জি, এরপর দেখেন আমার থার্ড প্রশ্নটা কি? পার্সেন্টেজ অফ ফোরকাস্ট এরর, পার্সেন্টেজ অফ অ্যাবসোলিউট এরর, থার্ড এবং ফোর্থ। তো আমরা প্রথম 3 নম্বরটা দেখি। পার্সেন্টেজ অফ ফোরকাস্ট এরর ফর্মুলাটা কি? মিন ফোরকাস্ট এরর। মিন ফোরকাস্ট এররটা কোনটা? এই যে ফোরকাস্ট এরর মিনটা কি? অ্যাভারেজ কত? 5। এই যে দেখছেন 5 ডিভাইডেড বাই মিন অ্যাকচুয়াল ডিমান্ড। মিন অ্যাকচুয়াল ডিমান্ডটা কত? 107.50 মাল্টিপ্লাই বাই 100। যখনই পার্সেন্টেজের কথা আসবে, কি দিয়ে গুণ করতে হয় ভাই? 100 দিয়ে গুণ করতে হয় না? জি, তাহলে এই যে 5কে যখন 107.50 দিয়ে ভাগ করবেন এবং 100 দিয়ে গুণ করবেন, কত আসে? 4.65%। এই সবাইকে আমরা বুঝতে পারছি ভাইরা? তাহলে পার্সেন্টেজ অফ ফোরকাস্টের আমরা কিভাবে বের করলাম? এই যে আমার মিন ফোরকাস্টের 5 ডিভাইড বাই মিন অ্যাকচুয়াল ডিমান্ড, ভাগ করে 100 দিয়ে গুণ, যেহেতু পার্সেন্টেজের কথা বলছে, তার মানে 4.65%, এটা কি পার্সেন্টেজ অফ ফোরকাস্ট এরর। এরপর আপনারা দেখেন পার্সেন্টেজ অফ অ্যাবসোলিউট এরর, তাহলে আমার মিন অ্যাবসোলিউট এরর কত? 10 ডিভাইডেড বাই মিন অ্যাকচুয়াল ডিমান্ড কত? 107.50 মাল্টিপ্লাই বাই 10, কত পেলাম? 9.30%। তো দেখেন তো, এই যে ম্যাথমেটিক্সটা কারো বুঝতে কি কোনো সমস্যা হয়েছে ভাই? ইজ দ্যার এনি কনফিউশন? No, স্যার। sir. আচ্ছা, তাহলে আমরা কি পরেরটাতে যাব? Yeah. স্যার, আচ্ছা, ক্লিয়ার। এরপর দেখেন বলা হচ্ছে মুভিং অ্যাভারেজ ফোরকাস্ট। কি বলছে দেখেন, ক্যালকুলেট দ্য মুভিং অ্যাভারেজ ফোরকাস্ট বেসড অন দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট ফর দ্য লাস্ট 3 মান্থস। আপনার শেষ 3 মাসের উপরে, মুভিং মানে কি? সামনের ফোরকাস্টটা করতে বলছে। তাহলে এখানে দেখেন মাস আছে কয়টা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সেলস কি? ডিমান্ডটা কি? সেলস। এটা কি 100? জানুয়ারি মাসে আমার সেলস হয়েছে 100টা প্রোডাক্ট, ফেব্রুয়ারি 110, মার্চ 90, এপ্রিল 130। তাহলে আপনারা আমরা বলেন লাস্টের 3 মাস কোনটা ভাই? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, নাকি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কোনটা? ফেব্রুয়ারি, মার্চ।
তাহলে আপনার লাস্টের 3 মাসে যদি অ্যাভারেজ বের করতে হয়, কিভাবে অ্যাভারেজ বের করতে হয় ভাই? তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবো না? জি, Yes, sir. তাহলে এখন দেখেন এই যে তিনটা, দেখেন ডি ফোর মানে কি 4 নাম্বার মাস। এই যে দেখেন এক, এই যে ডি, এটা কি এটা যদি ডি 1 হয় জানুয়ারি, ডি 2টা কি ফেব্রুয়ারি, ডি 3টা কি মার্চ, আর ডি 4টা কি এপ্রিল না ভাই? কি এপ্রিল জি না ভাই? তাহলে জি, এখন দেখেন এই যে ডি 4 130, এই দেখেন এপ্রিলে কত ছিল 130, প্লাস দেখেন আপনারা প্লাস হচ্ছে কি ডি 3 90, এই দেখেন মার্চে কত 90, তারপর দেখেন ডি 2 110, আপনারা দেখেন ফেব্রুয়ারিতে 110, এরপর প্লাস ডিভাইড বাই 3 আমরা কত পেলাম 110। তাহলে এফ মানে কি ফোরকাস্টিং, আমার এপ্রিলের পরবর্তী মাসটা কোনটা? মুভিং মে। তাহলে মে মাসে আমার মুভিং অ্যাভারেজ ফোরকাস্টটা কত হতে পারে ভাই? 110। সবাইকে আমরা ক্লিয়ার? জি, সবাইকে আমরা বুঝতে পেরেছি? yes, sir. আচ্ছা, এরপর দেখেন বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং ফোরকাস্ট। দেখেন এই যে আগের যে টেবিলটা, এই যে 1 নাম্বার যে ম্যাথমেটিক্সটা আমরা করেছিলাম, এই যে টেবিলটাই দেওয়া আছে, শুধু এখানে একটা এক্সট্রা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি আলফা ফ্যাক্টর কত, আলফার ভ্যালু কত 0.25%। তো 0.25%টা মানেটা কি? যেমন আপনি বললেন ভাই আগামী বছর, যেমন ফর এক্সাম্পল শুভকে আমি জিজ্ঞেস করলাম, আপনি এই যে একটা পরীক্ষা দিলেন 100 মার্কে চাকরির পরীক্ষা, কত পেতে পারেন? উনি বলল স্যার 100, আমি 75 পেতে পারি। এখন এই যে 75 পেতে পারেন, তখন উনি আমার বললো যে স্যার 75 আমি আশা করি, কিন্তু ±25% হতে পারে। তার মানে কি এই 75-এর থেকে 25% মার্কস আমার বেশিও হতে পারে, কমও হতে পারে। কম হয়ে যাবে। বা আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কালকে আমার বাসায় আপনার দাওয়াত, চলে আসবেন 8টার সময়। বলেন যে, তখন উনি আমাকে বললো যে স্যার 8টার সময় তো দাওয়াত দিয়েছেন, আধা ঘন্টা কম বেশি হতে পারে, মানে কি আমি 7:30 থেকে 8:30 এর ভিতর চলে আসবো যদি আসি। আমি আপ্রাণ চেষ্টা করব যদি আসি, হয় আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে হবে, এর ভিতরে আমি চলে আসবো। তাহলে এই আলফাটা মানে কি? আলফাটা হচ্ছে আপনার ফোরকাস্টের কতটুকু এরর আপনি অ্যাকসেপ্ট করবেন, প্লাস মাইনাস কত 25%, হয় 25% বেশি হতে পারে, বা কি হতে পারে আমার কম হতে পারে। সবাইকে আমরা বুঝতে পারছি আলফা ভ্যালুটা কি? Yes, sir. আচ্ছা, এখন দেখেন আমরা কিভাবে ম্যাথমেটিক্সটা বের করছি। আমাকে কি বলছে? ক্যালকুলেট দ্য এক্সপোনেনশিয়াল স্মুথিং ফোরকাস্ট বেসড অন দ্য ফলোইং রিকোয়ারমেন্ট বাই কনসিডারিং দ্য আলফা ফ্যাক্টর। তাহলে আমার এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাসের অ্যাকচুয়াল ডিমান্ড, ফোরকাস্টেড ডিমান্ড এফ, অ্যাকচুয়াল ডিমান্ড ডি, আর আলফা ফ্যাক্টর 0.25 দেওয়া আছে। তো আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের ডিমান্ড বের করতে বলছে। এই যে দেখেন এফ, এফ মানে কি ফোরকাস্টিং, টি কোন মাসের? মে মাসের। তো এখন টিটা কি টাইম, তো ইকুয়াল টু কি আলফা ডি T-1। তো এখন আমি আপনাকে যেটা প্রশ্ন করছি ভাই, এই যে আপনার T-1 যদি খেয়াল করে দেখেন, এই যে আলফার ভ্যালুটা কত 0.25, T-1। এখন আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে T-1 কেন বলছে ব্যাপারটা, সরি আমি বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছে। মে মাস যদি টি হয়, তাহলে মে মাসকে, এই টিটা মানে কি মে মাসটা ভাই, আমরা টি মানে কি ধরছি, কাকে ধরছি? টি, টি মানে মে কি মাস, টাইম, মে এটা মে মাস। মে তা মাস, মে মাসের থেকে যদি আপনি 1 মাস বিয়োগ দেন, তাহলে কোন মাস আসবে? এপ্রিল, এপ্রিল এপ্রিল, এপ্রিল। তাহলে ডি মানে কি ডিমান্ড, তাহলে এপ্রিলের ডিমান্ড কত ছিল এখানে? 130, 130 130, তাহলে বুঝতে পারছেন এখানে 130 কিভাবে আসছে। জি জি, এরপর দেখেন +1 মাইনাস আলফা, তো 1 মাইনাস আলফা, আলফার ভ্যালু কত 0.25 ইন্টু এফ T-1। তাহলে এফটা মানে কি ডিমান্ড না ফোরকাস্ট? forecast, তাহলে এই যে টি মানে তো মে, মে মাসের থেকে 1 মাস কম, তার মানে কত এপ্রিল মাসের ফোরকাস্টটা কত ভাই? 120 কি আমরা পেয়েছি? 100, জি তাহলে এখন দেখেন এই যে 120 আমরা পেলাম, এখন ক্যালকুলেশন করলে আপনি দেখবেন কত আসছে 122.50। তাহলে এখানে আমরা কি করলাম প্রথমে দেখেন, আমরা টি মানে কি বললাম, মে মাসের ফোরকাস্টিংটা দরকার, আলফা ইন্টু ডিমান্ড, কোন মাসের ডিমান্ড? আগের মাস, আগের মাস কোনটা মানে 1 - 1,
কোনটা? এপ্রিল মাসের ডিমান্ড। এই যে 0.25 ইন্টু এপ্রিল মাসের ডিমান্ড 130, তারপর 1 - 0.25 মানে কিন্তু 0.75 হবে আমার ফোরকাস্ট। কোন মাসের ফোরকাস্ট? এই যে আমার এপ্রিল মাসের ফোরকাস্ট 120। তো আমরা ক্যালকুলেশন করে আমরা মে মাসটাকে আমরা ফোরকাস্ট করলাম, কত হচ্ছে ভ্যালুটা? 122.50। তাহলে আমরা কি ক্যালকুলেশনটা ক্লিয়ার ভাই? ক্লিয়ার। আমরা কি জি সবাই স্যার। বুঝতে পেরেছি? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন এখানে 4-5 দুটো প্রশ্ন। একটা হচ্ছে কেস ফিল রেট পার্সেন্টেজ, এটা ফর্মুলাটা কি? 1 মাইনাস টোটাল অ্যাবসোলিউট ডিফারেন্স ডিভাইড বাই টোটাল অর্ডার। এরপর দেখেন কি বলা হচ্ছে, লাইন ফিল রেট পার্সেন্টেজ লাইনস ডেলিভার্ড কমপ্লিটেড অন টাইম ডিভাইড বাই লাইনস অর্ডার্ড। এখন দেখেন এখানে কি আছে, আর্টিকেল 111, 222, 333, 444, 555। ভাই আপনারা যখন সুপার শপ থেকে কোনো প্রোডাক্ট কিনেন, প্রোডাক্টের গায়ে একটা বারকোড রিডার আছে না ভাই? প্রত্যেকটা প্রোডাক্টের একটা বারকোড আছে না ভাই? জি তো এখন এখানে আর্টিকেল 111 মানে কি? একটা প্রোডাক্টের নাম। 222 কি আরেকটা প্রোডাক্টের নাম। 333 কি একটা প্রোডাক্টের নাম। তার মানে এখানে আর্টিকেল 5টা মানে কি? 5টা প্রোডাক্ট। তো এখন মনে করেন এই যে প্রথম প্রোডাক্টটা অর্ডার 1, একজন উনি অর্ডার দিয়েছে কয়টা? 100টা, এবং অন টাইমে ডেলিভারি হয়েছে 100টা। তাহলে অ্যাবসলিউট ডিফারেন্সটা কত ভাই? 100 থেকে 100 বিয়োগ দিলে কি জিরো না? কি জিরো না ভাই? জিরো এরপর দেখেন প্রোডাক্ট 2, একজন অর্ডার দিছে 200টা কিন্তু অন টাইমে পাইছে কটা? 100টা। তাহলে অ্যাবসলিউট ডিফারেন্স কত? 100। তারপর 3 নম্বর প্রোডাক্ট দেখেন আপনার কটা? 500টা, অন টাইমে ডেলিভারি হয়েছে 500টা, তাহলে অ্যাবসলিউট ডিফারেন্সটা কত? জিরো। 4 নম্বর প্রোডাক্ট দেখেন আপনার অর্ডার দিছে 500টা, ডেলিভারি পাইছে অন টাইমে 400টা, তার মানে অ্যাবসলিউট ডিফারেন্স কত? 100। আবার 5 নম্বর প্রোডাক্টটা দেখেন 500টা অর্ডার করছে, 400টা অন টাইমে ডেলিভারি পাইছে, তার মানে অ্যাবসলিউট ডিফারেন্স কত আপনার? 100। তো এখন এই যে অর্ডার 1, টোটাল অর্ডার 1 কত? 1800টা। আর ডেলিভারি অন টাইম কত? টোটাল 1500টা। আর অ্যাবসলিউট ডিফারেন্স তাহলে কত? 300। এবার আসেন অর্ডার 2, আরেকজন অর্ডার করছে, উনি 1 নম্বর প্রোডাক্ট অর্ডার দিছে 100টা, অন টাইমে 100টাই পাইছে, জিরো ডিফারেন্স। সেকেন্ড প্রোডাক্ট 200টা, অন টাইমে 200টাই পাইছে, জিরো ডিফারেন্স। থার্ড প্রোডাক্ট 500টা, অন টাইমে 500টা পাইছে, জিরো ডিফারেন্স। 4 নম্বর প্রোডাক্ট সে 500টা অর্ডার দিছে, পাইছে মাত্র 200টা, তার মানে ডিফারেন্স কত? 300। আর এখানে 500টা অর্ডার দিছে, 500টাই পাইছে, জিরো ডিফারেন্স। তাহলে এখানেও দেখেন অর্ডার 2 টোটাল অর্ডার দিছে 1800টা, ডেলিভারি অন টাইম 1500টা, অ্যাবসলিউট ডিফারেন্স 300। এই টেবিলটা কি সবাই আমরা বুঝতে পারছি? ভাইয়েরা জি টেবিলটা স্যার। কি ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা এই যে প্রথম যে বিষয়টা কেস ফিল রেট, এটা বের করতে থাকি আমরা। 1 নম্বর অর্ডারের ক্ষেত্রে কেস ফিল রেট কি দেখতে পাচ্ছেন? ফর্মুলাটা কি? 1 মাইনাস টোটাল অ্যাবসোলিউট ডিফারেন্স। তাহলে আপনারা যদি খেয়াল করে দেখেন 1 মাইনাস টোটাল অ্যাবসোলিউট ডিফারেন্স, তাহলে টোটাল অ্যাবসোলিউট ডিফারেন্স 1 নম্বর অর্ডারের ক্ষেত্রে কত ভাই বলেন তো? এই যে টোটাল অ্যাবসোলিউট ডিফারেন্সটা কত? 300 300 300 ডিভাইডেড বাই টোটাল অর্ডার। টোটাল অর্ডার কত 1 নম্বর অর্ডারে ভাই? 1800। 1800 1800। ক্যালকুলেশন করলে দেখবেন কেস ফিল্ডের কত আসবে? 83.3%। কি আমি কি ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন ভাই? জি স্যার। জি আচ্ছা, এবার আসেন 1 নম্বর অর্ডারের ক্ষেত্রে লাইন ফিল রেট অথবা অর্ডার ফিল রেটের ফর্মুলাটা কি দেখেন, লাইনস ডেলিভার্ড কমপ্লিটেড অন টাইম। এই যে এখানে 5টা অর্ডার আছে, 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 5টার ভিতরে অন টাইমে ডেলিভারি দিতে পারছে কয়টা? 2টা না ভাই? দুইটা দুইটা। দেখেন লাইন্স ডেলিভার্ড কমপ্লিটেড অন টাইম 2টা, আর 3টে কি পারে নাই। আর তার মানে আর এখানে বলছে কি দেখেন যে লাইন্স ডেলিভার্ড কমপ্লিটেড অন টাইম ডিভাইড বাই লাইন্স অর্ডার, এই 2টা কটার ভিতর 2টা ভাই? 5টার ভিতরে দুইটা তাহলে 2/5 যদি হয় তাহলে লাইন ফিল রেট কত পার্সেন্ট? 40% 40%। সবাইকে আমরা 1 নম্বর অর্ডারটা ক্লিয়ার? এবার দেখেন জি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আসেন কেস ফিল রেট। দেখেন 1 মাইনাস টোটাল অ্যাবসোলিউট ডিফারেন্স কত? 300 ডিভাইডেড বাই আপনি দেখেন টোটাল অর্ডার কত? 1800। তাহলে এটাও কি হুবহু সেম 83.3%? সবাইকে আমরা ক্লিয়ার? 2 নম্বর জি স্যার। অর্ডারটা কি আমরা ক্লিয়ার ভাইরা? জি স্যার। জি কিন্তু লাইন ফিল রেটের ক্ষেত্রে খেয়াল করেন এখানে 5টার ভিতর কয়টা অন টাইমে ডেলিভারি দিতে পারছে ভাই?
চারটা চারটা চারটা, তাহলে 4/5, তাহলে লাইন ফিল্ড রেট বা অর্ডার রেট কত পার্সেন্ট? 80% না? 80%। তা আমি যদি এখন প্রশ্ন করি কাউকে, আপনাদের পরীক্ষায় কিন্তু কখনোই আপনাদের ম্যাথমেটিক্স করতে দেওয়া হবে না। আপনাদেরকে বড় জোর এই যে লাস্টের যে লাইনটা, এটা তুলে দেওয়া হইতে পারে অর্ডার 1, অর্ডার 2। এখানে অর্ডার 1 এর ক্ষেত্রে কেস ফিল্ড রেট 83.3%, আর লাইন ফিল্ড রেট কত? 40%। আর 2 নম্বরের ক্ষেত্রে কেস ফিল্ড রেট 83.3%, আর লাইন ফিল্ড রেট কত? 80%। তাহলে কোনটা ভালো, অর্ডার 1 না অর্ডার 2? অর্ডার 2। সবাই কি একমত? জি অর্ডার 2 আ- আচ্ছা, এই যে দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, নাম্বার 2। সবাইকে আমরা বুঝতে পেরেছি, কারণ কেস ফিল্ড রেট কিন্তু দুইটাই সেম পারফরমেন্স, 83.3%। কিন্তু অর্ডার 2-র ক্ষেত্রে আপনার লাইন ফিল্ড রেট হচ্ছে 80%, যেখানে 1 নম্বর অর্ডার কত? মাত্র 40%। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার ইয়েস। আচ্ছা, এরবার আসেন নাম্বার 6 and 7, অ্যাকুরেসি পার্সেন্টেজ অ্যান্ড বায়াস পার্সেন্টেজ। অ্যাকুরেসি পার্সেন্টেজের ফর্মুলাটা কি দেখেন, 1 মাইনাস টোটাল অ্যাবসলিউট ডিফারেন্স ডিভাইড বাই টোটাল ডিমান্ড প্ল্যান। আর বায়াসনেসের যে পার্সেন্টেজ, এটা ফর্মুলাটা হচ্ছে টোটাল ডিমান্ড প্ল্যান মাইনাস টোটাল অ্যাকচুয়াল ডিমান্ড ডিভাইড বাই টোটাল ডিমান্ড প্ল্যান। তো আমরা এখন দেখি এখানে চারটা প্রোডাক্ট, আর্টিকেল 1, 2, 3, 4, ফেব্রুয়ারি মার্চ, 2টা মাস। তো ফেব্রুয়ারি মাসে আমার ডিমান্ড প্ল্যান, আমি পরিকল্পনা করছিলাম 450টা প্রোডাক্ট ডিমান্ড হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কটা ছিল? 400টা। তাহলে ডিফারেন্স কত হইলো ভাই? 50। 50। 450 মাইনাস 400, 50। তা অ্যাবসোলিউট ডিফারেন্স তো কখনোই মাইনাস ভ্যালু হয় না, 50। সেকেন্ড প্রোডাক্ট 400টা ডিমান্ড করছি, অ্যাকচুয়ালি ডিমান্ড ছিল 250, তাহলে ডিফারেন্স কত? 150, অ্যাবসোলিউট ডিফারেন্স 150। থার্ড প্রোডাক্ট আমি পরিকল্পনা করছিলাম এটার কোনো ডিমান্ড হবে না, কিন্তু অ্যাকচুয়ালি ডিমান্ড কত ছিল? 150টা না? তাহলে 0 মাইনাস 150, তাহলে কত হলো? মাইনাস 150। কিন্তু অ্যাবসোলিউট ডিফারেন্সে কখনোই মাইনাস থাকে না। এরপর 4 নাম্বার প্রোডাক্ট যদি দেখেন, 250 আমি ডিমান্ড করে প্ল্যান করেছিলাম, কিন্তু অ্যাকচুয়াল ডিমান্ড হচ্ছে 300, এখানে ডিফারেন্স কত? মাইনাস 50। তো অ্যাবসোলিউট ডিফারেন্সও কি? 50, কারণ এখানে কখনো মাইনাস থাকবে না। তো একই রকম ভাবে মার্চ মাসে যদি দেখেন, প্রথম প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাবসোলিউট ডিফারেন্স 200, দ্বিতীয় প্রোডাক্টের ক্ষেত্রে 100, 3 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে 100, তারপর 4 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে কত? 0। তো এখন যদি আপনারা দেখেন ফেব্রুয়ারি মাসে টোটাল ডিমান্ড প্ল্যান কত? 1100। মার্চ মাসে টোটাল ডিমান্ড প্ল্যান এটাও কত? 1100। ফেব্রুয়ারি মাসে আপনার টোটাল ডিফারেন্সটা কত? আপনার 0। আর অ্যাবসোলিউট ডিফারেন্স কত? 400। মার্চ মাসে অ্যাবসোলিউট আপনার ডিফারেন্সটা কত? 200, কিন্তু অ্যাবসোলিউট ডিফারেন্স কিন্তু 400। তো এখন আমরা যদি দেখি ফেব্রুয়ারি মাসে যে অর্ডার অ্যাকুরেসি, ফর্মুলাটা কি? 1 মাইনাস টোটাল অ্যাবসোলিউট ডিফারেন্স। টোটাল অ্যাবসোলিউট ডিফারেন্সটা কত? 400 না ভাই? জি কি স্যার 400 না ভাই? ডিভাইডেড বাই টোটাল ডিমান্ড প্ল্যান কত? 1100। তাহলে অ্যাকুরেসি কত ভাই? অর্ডার অ্যাকুরেসি কত ফেব্রুয়ারি মাসে? 64%। মার্চ মাসের অর্ডার অ্যাকুরেসি যদি দেখেন, 1 মাইনাস টোটাল অ্যাবসোলিউট ডিফারেন্স কত? মার্চও কিন্তু অ্যাবসোলিউট ডিফারেন্স টোটাল কত ভাই? 400 না? 400 ডিভাইডেড বাই টোটাল ডিমান্ড প্ল্যান কত? 1100। তার মানে এটাও কত? 64%। তাহলে ফেব্রুয়ারি এবং মার্চের অর্ডার অ্যাকুরেসি দুইটাই কি সেম না ভাই? সেম এরপর বায়াসনেসের ক্ষেত্রে আসেন, টোটাল ডিমান্ড প্ল্যান মাইনাস টোটাল অ্যাকচুয়াল ডিমান্ড। তাহলে টোটাল ডিমান্ড প্ল্যান কত ছিল? 1100 ফেব্রুয়ারি মাসে, মাইনাস টোটাল অ্যাকচুয়াল ডিমান্ড কত? 1100। তাহলে আপনি যদি 1100 থেকে 1100 বিয়োগ দেন, কত আসবে ভাই? 0 আসবে না? 0 এখন 0কে ডিভাইড বাই টোটাল ডিমান্ড প্ল্যান 1100, 0কে যত দিয়ে ভাগ করেন রেজাল্ট কি 0 আসবে না? 0 তার মানে ফেব্রুয়ারি মাসে বায়াসনেস কত? 0%। এরপর আপনি আসেন মার্চ মাসে, টোটাল ডিমান্ড প্ল্যান 1100 মাইনাস টোটাল অ্যাকচুয়াল ডিমান্ড কত? 900। তাহলে 1100 থেকে যদি 900 বিয়োগ দেন, তাহলে কত আসবে ভাই? 200 200 আসবে না? 200কে আবার টোটাল ডিমান্ড প্ল্যান দিয়ে ভাগ করলে আপনি 1100 যদি ভাগ দেন, কত আসবে? 18%। তাহলে মার্চ মাসে বায়াসনেস কত? 18%। তা আমি যদি এখন প্রশ্ন করি হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, ফেব্রুয়ারি অর মার্চ? February হুইচ অর্ডার ইজ বেস্ট, ফেব্রুয়ারি অর মার্চ? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। কারণটা কি ভাইরা? দুইটাই অ্যাকুরেসি কি সেম, কিন্তু ফেব্রুয়ারি মাসে কি কোনো অর্ডার বায়াসনেস কি আছে ভাই? বায়াসনেস নাই, বায়াসনেস 0। কিন্তু মার্চ মাসে কত পার্সেন্ট আছে বায়াসনেস? 18%। 18%। সবাইকে আমরা ক্লিয়ার? yes স্যার আচ্ছা,
এরপর দেখেন নাম্বার 8 বলা হচ্ছে মাস্টার শিডিউল অ্যাটেনমেন্ট পার্সেন্টেজ। মাস্টার শিডিউলটা কি? আপনার টোটাল একটা প্রতিষ্ঠানের বা একটা ফ্যাক্টরির প্রোডাকশন প্ল্যান। তো এটা ফর্মুলাটা কি? 1 মাইনাস টোটাল অ্যাবসলিউট ডিফারেন্স ডিভাইড বাই টোটাল প্ল্যান প্রোডাকশন। যেমন দেখেন এখানে 4টা প্রোডাক্ট, তো নাম্বার অফ উইক প্রত্যেকটা ক্ষেত্রে 24 সপ্তাহ, মানে আমি 24 সপ্তাহের জন্য শিডিউলিংটা করছি, যে প্রথম প্রোডাক্টটা আমি 24 সপ্তাহে আমি পরিকল্পনা করছি 100টা প্রোডাক্ট তৈরি করব, কিন্তু আমি আসলে তৈরি করতে পারছি মাত্র 80টা। তাহলে এই ক্ষেত্রে অ্যাবসলিউট ডিফারেন্স কত? আমার 20। তো এরপর যদি আমরা খেয়াল করে দেখি, আমরা যদি খেয়াল করে দেখি সেকেন্ড প্রোডাক্টের ক্ষেত্রে আমার প্ল্যান প্রোডাকশন কত? 100টা, কিন্তু আমি অ্যাকচুয়ালি তৈরি করতে পারছি কয়টা ভাই? 120টা। তাহলে এক্ষেত্রে অ্যাবসলিউট ডিফারেন্স কত? 20। কি আমরা কি ক্লিয়ার? 20, আচ্ছা, 20 এরপর দেখেন 24 নাম্বার আমি প্ল্যান করেছি আমি একটাও তৈরি করব না, কিন্তু আমি তৈরি করে ফেলছি 100টা। তার মানে 0 মাইনাস 100, তার মানে এই ক্ষেত্রে অ্যাবসলিউট ডিফারেন্স কত? আমার 100। 24 আর এই যে 4 নাম্বার প্রোডাক্টটা আমি 100টা প্ল্যান করছি, একটাও তৈরি করতে পারিনি, তাহলে এখানেও কিন্তু 100 মাইনাস 0, তার মানে এখানেও কিন্তু অ্যাবসলিউট ডিফারেন্স কত? আমার 100। তাহলে টোটাল প্ল্যান প্রোডাকশন কত? 300, আর টোটাল অ্যাবসলিউট ডিফারেন্স কত যোগ করলে? 240। তো এখন মাস্টার শিডিউল অ্যাটেনমেন্ট ফর্মুলাটা কি? 1 মাইনাস টোটাল অ্যাবসলিউট ডিফারেন্স কত এখানে? 240 ডিভাইডেড বাই টোটাল প্লান্ট প্রোডাকশন কত? 300। তাহলে আপনি 1 মাইনাস 240, 1 মাইনাস 240 ডিভাইড বাই 300 ভাই কত? আপনি এটাকে যদি ক্যালকুলেশন করেন আপনি দেখবেন আপনার আসবে কত? 20 20%। তাহলে মাস্টার শিডিউল অ্যাটেনমেন্টটা কত পার্সেন্ট এখানে ভাই? 20%। ক্যালকুলেশন করে দেখছেন ক্যালকুলেটরে? ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা ভাইরা? কি ঠিক আছে সবাই? ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা ভাইরা? ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই যে মাস্টার শিডিউল অ্যাটেনমেন্ট একটা প্রতিষ্ঠানে যদি 20% হয়, ইজ ইট গুড? ইজ ইট গুড? এটা কি ভালো কিনা? আপনার প্রতিষ্ঠানে পরিকল্পনা করছেন এতগুলো প্রোডাক্ট আপনি তৈরি করবেন, আপনি এটা অ্যাচিভ করতে পারছেন মাত্র 20%, 80% পারেন নাই। তো এটা কি আপনার জন্য ভালো কিছু কিনা? না, ভালো না। জি না, বলুন না। তো এখন একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে থিওরিতে বলা হয়েছে অ্যাটলিস্ট 51%, মানে 51% অ্যাচিভমেন্ট করতে হয়। আর অনেক ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাটলিস্ট 70% অ্যাচিভমেন্ট, মানে কি এটা মোটামুটি গুড স্ট্যান্ডার্ড। আর যদি আপনি 100তে 100% অ্যাচিভ করতে পারেন তাহলে এটা হচ্ছে কি সবচেয়ে ভালো। কিন্তু মিনিমাম স্ট্যান্ডার্ড কত? 51%। আর এর উপরে বলা হচ্ছে মানে গুড স্ট্যান্ডার্ড কত? 70% এবং তারও বেশি। তাহলে সবাইকে আমরা বুঝতে পারছি? আমি ক্লিয়ার? জি জি। কারো কোনো কনফিউশন আছে ভাইরা? স্যার বায়াস একটু পিছনেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি 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 প্লিজ। বায়াসনেস যেটা আমরা দেখলাম জি, এখানে স্যার, বায়াসনেস কোন ক্ষেত্রে হচ্ছে বা কি মিন করতেছে? বায়াসনেস বলতে বোঝানো হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখবেন যে এখানে অর্ডার অ্যাকুরেসি হচ্ছে একটা বিষয়, আর বায়াসনেসটা আসলে কি টোটাল ডিমান্ড প্ল্যান মাইনাস টোটাল অ্যাকচুয়াল ডিমান্ড। এখানে বায়াসনেস বলতে বোঝানো হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন আপনার টোটাল ডিমান্ড প্ল্যানটা, আপনি ধরেন আপনি পরিকল্পনা করেছেন ধরেন 1100টা প্রোডাক্ট, এবং আপনার অ্যাকচুয়াল ডিমান্ডও কিন্তু 1100টা। তো এই যে এটার যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে যে আপনার বায়াসনেস। এবং এটা কিন্তু ওই বায়াসনেস বলতে আপনার ব্যাপারটা কিন্তু এরকম না যে ওই যে ওকে, পক্ষপাতিত্বহীন, আন্ডারস্ট্যান্ড। ব্যাপারটা কিন্তু তা না। মানে বিচ্যুতি বোঝাচ্ছে আর কি। ওকে, বিচ্যুতি বোঝাচ্ছে, জি জি জি। রাইট রাইট। মানে আপনি কতটুকু সরে গেছেন। যেমন সরে আপনারা গেছে। খেয়াল করে দেখেন এখানে মার্চ মাসে দেখেন আপনার ডিমান্ড প্ল্যান করছেন 1100টা, কিন্তু অ্যাকচুয়ালি ছিল 900টা। তার মানে আপনার 200টা প্রোডাক্ট কিন্তু আপনি কি মানে কম ছিল আপনার, মানে আপনার একটু কম রাইট। হয়েছে বিক্রি। তাহলে আপনি এতটুকু সরে গেছেন, কতটুকু? 18%। বিচ্যুত হয়েছেন আপনার টার্গেট অ্যাচিভ করতে। কি আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? জি, ক্লিয়ার। আচ্ছা, তো কারো কোনো কনফিউশন আছে আজকে ক্লাস নিয়ে? না স্যার। না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা স্যার হবে একটা তাহলে কালকে। কথা, জি জি প্লিজ। স্যার এই যে আমাদের এটা চ্যাপ্টার 7 না? চ্যাপ্টার 7 ভাই। আচ্ছা, আমাদের সাথে যে স্লাইডটা শেয়ার করা হয়েছে স্যার, ওইটা আর আপনারটার সাথে মিল নাই। আচ্ছা মনির ভাই, আপনি কি শুনতেছেন ভাই?
স্যার ওই যে কারণ আপনার গতকালকে আমি তো একটু দেখছিলাম, স্টাডি করছিলাম, দেখি যে ওইটা তো অনেক কিছু, ওইটার সাথে এটার স্লাইড গুলোর মিল নাই। একটু কাইন্ডলি যদি এটা এটা স্যার স্যার ভালো বলতে পারবে। কারণটা হলো স্যার কি করে যে এই সুনীল চোপড়ার বইটার উপরে যে স্লাইড গুলো, এটা আবার সে প্রেজেন্টেশনের জন্য কিছু চেঞ্জ আনে, মানে কোনটার পর কোনটা বলবে বা কি করবে এটা। কিন্তু স্লাইড আরেকটা হলো এটা একটু শর্টকাট থাকে, আর আমাদের যেটা শেয়ার করি এটা অনেক ডিটেইলস থাকে। অনেক সময় মনি আছে না, ভাই, অনেক সময় শর্টকাট যদি আপনার সাথে শেয়ার করা হয় তাহলে আপনি ডিটেইলস যদি না থাকে তাহলে আপনি ওই বুঝবেন না। বরং আপনি আচ্ছা, এটা যদি দেখেন পরে ওই যে হুম, যেটা ডিটেইলস আছে ওইটার মধ্যে দেখবেন অনেক পেজ বেশি, কিন্তু ওইটাতে অনেক ফর্মুলা আছে। স্যারের লেকচার কিন্তু এটার বাইরে না। এক্সাম্পল তো আচ্ছা, না দিবে এটা তো সব সব থাকবে না। ওই জন্যই তো ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা দরকার। আপনি যদি শুধু আবার সেম পান তাহলে তো আবার আবার ক্লাসও জয়েন করবেন না। এই জন্যই ক্লাসগুলোর সাথে একটু হালকা তো চেঞ্জ থাকবে। আচ্ছা, আমি আচ্ছা, একটু একটু ব্যাপারটা অ্যাড করি। যিনি হ্যাঁ, প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে বলছি, যেমন দেখেন এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিশনার্স, আর ওই বইটা যেভাবে ডিজাইন করা হচ্ছে এটা কাদের জন্য, আসলে পিইউর যারা স্টুডেন্ট, অনার্সের স্টুডেন্ট। হুম, তো এখন তাদের কিন্তু ধরে ধরে খাতা কলমে কাগজে কলমে তাদের কিন্তু ক্যালকুলেশন শিখতে হবে, বাট আপনাদের প্রয়োজন নেই। আচ্ছা, যেমন আপনারা হচ্ছেন কি, আপনারা হচ্ছে আপনাদের সামনে একটা ডিসিশন দেওয়া থাকবে। যেমন আমি কি বললাম, আপনাদের জন্য কিন্তু কোনো ম্যাথমেটিক্স থাকবে না, কোনো ফর্মুলা থাকবে না, কি থাকবে? এই যে একটু আগে কি বললাম, আপনার দুটো অর্ডার আছে, দুইটা মাসের রেজাল্ট আছে, এই রেজাল্ট দুইটার ভিতরে কোনটা খারাপ কোনটা ভালো। ওকে, তো এখন বিকজ অফ দ্যাট রিজন আপনার বইতে বা প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই ডিটেলস থাকবে, কিন্তু আমি যখন আপনাদেরকে সাথে আমি যখন প্রেজেন্টেশন দিব, আপনাদের প্রেক্ষাপটে ওইটা হবে একরকম। আবার আমি যখন এই সেম টপিক যখন আমি আমার অনার্সের ছাত্রদেরকে বিবিএ থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েদেরকে পড়াবো, তখন প্রেক্ষাপটটা হবে ডিফারেন্ট, বিকজ রাইট নাও দে আর নট দ্য ডিসিশন মেকার, রাইট নাও দে আর নট দ্য প্র্যাকটিশনার্স, দে আর হু, দে আর দ্য স্টুডেন্টস। আমি তাদেরকে একটা বিশাল টেবিল ধরাই দিয়ে বলবো এবার আপনারা ক্যালকুলেশন করেন, বাট আমি জানতে চাইবো না কোনটা ভালো কোনটা খারাপ, বিকজ তারা এখনো সেই পর্যায়ে যায়নি। কি বুঝতে পারছেন ব্যাপারটা? ইয়েস স্যার, দিস ইজ দ্য ডিফারেন্স। যেহেতু আপনাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম ফর দ্য স্টুডেন্টস। কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো ইয়েস এখন স্যার, যেটা বলবো যে আপনাদের ওইখানে সবকিছু আছে, আর আমি যেটা পড়াই নাই বা যেটা পড়াচ্ছি না অবশ্যই সেটা আপনাদের পরীক্ষার প্রশ্নে আসবে না, কিন্তু ওকে, বেশিটা থাকা ভালো, কারণ বেশিটার ভিতর কমটা আছে। কি জি বুঝতে পেরেছেন স্যার। ব্যাপারটা? ইয়েস, জি আন্ডারস্ট্যান্ড। দা, তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ মনির ভাই, সামনে শুক্রবার দেখা হবে তাহলে আমার সাথে আর কি। আর ওকে, ওকে, মঙ্গলবার তো মনে হয় আর আমাদের ফাইন্যান্সের ক্লাস মঙ্গলবার আছে। ইস্টু ক্লাস আছে, যারা জয়েন করবেন আমরা নোটিশ দিয়ে দেবো আসলে। ওকে।